আসসালামু সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। যদিও বৃষ্টির দিন, একদম রাত অবধি বৃষ্টি পড়ছে। অনেকেই এখনো ঘুম থেকে উঠেনি, আমার যা মনে হচ্ছে আর কি। যারা ঘুম থেকে উঠে আর্লি ক্লাসে জয়েন করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বাইরে বের হওয়ার দরকার নেই, বাসায় বসে ক্লাস করতে পারছো। সুতরাং আশা করছি সকলেই পরিবেশটা দিবে, ক্লাসের পরিবেশটা তোমরা দিবে, ঠিক আছে? এমন অন্যমনস্ক হয়ে আছো কেন? বাইরে বেশি দেখা হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাটলিস্ট 30 মিনিটের একটা ক্লাস এখনো বাকি আছে, এটা আমরা কন্টিনিউ করব। আমরা ছিলাম কোথায়? পঞ্চম অধ্যায়ের প্রথম পার্ট আমরা গতদিন শেষ করেছি। আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আমরা কথা বলবো, কেমন? সমাজের ধারণা, এরকম একটা বিষয়ে আমরা আছি, কেমন? পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্ট। তোমরা তোমাদের হাতের কাছে বইটি যদি থাকে দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের হাতের কাছে বইটি আছে, কেমন? পৃষ্ঠা নম্বর হবে 48, সরি 40 থেকে শুরু হবে, 40 থেকে, ঠিক আছে? 41 পৃষ্ঠায় আমাদের আজকের লেসনটি, 41 পৃষ্ঠায় আমাদের আজকের লেসন, ঠিক আছে? আমাদের হাতের কাছে বই আছে, পেন্সিল আছে, সিডব্লিউ করার জন্য পর্যাপ্ত খাতা আছে আমাদের হাতের কাছে। আমরা যে স্লাইডটি আছে সেটি শুরু করতে যাচ্ছি। যদিও আজকে সঙ্গত কারণে আমার স্লাইড রেডি করা নেই, মানে রেডি করা ছিল, প্যানড্রাইভে একটু সমস্যা হওয়ার কারণে আমি আজকে স্লাইড দেখাতে পারছি না। আমি সরাসরি আমাদের মূল বই থেকে পড়াবো, কেমন? স্ক্রিন শেয়ারে যাই। তোমরা কি এই বইটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। যদি দেখতে পাও তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এইটুকু রাখলে আমাদের জন্য চলে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পার্ট 2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মেজবার একটু পিছনে যাও, মেজবার ডিস্টেন্স মেনটেন করে বসো। আমরা দেখতে পাচ্ছি সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক, প্রাকৃতিক মানে কি? প্রকৃতির যে প্রভাব আমাদের জীবনে পড়বে, আমাদের জীবনে পড়ে, কেমন? ওই জিনিসটা। ভৌগোলিক মানে হচ্ছে অবস্থানগত কারণে। বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে, অস্ট্রেলিয়া কিন্তু বৃষ্টি হচ্ছে না, তারপরে তোমার ইউরোপে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তাহলে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে নির্দিষ্ট কারণ আছে, কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। মানচিত্রে দেখলে তুমি বা তোমরা সকলেই দেখবে বাংলাদেশের অবস্থানটা কোথায়, কেমন? ওই ভৌগোলিক কারণ, দুইটা জিনিস আমাদের সকলের জীবনে কি হয়? প্রভাবে প্রভাবিত হয়। তাহলে আমরা আজকে জানবো প্রাকৃতিক জীবনে, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব, অর্থাৎ আমাদের ইফেক্ট কি পড়ে, বৈশিষ্ট্য, কোন কোন আচরণ আমাদের মধ্যে পড়ে। যেমন দেখি আমরা, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। তোমরা একটু খেয়াল করো স্লাইডে। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। জীবন ধারণের জন্য মানুষ, অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। পরিবেশের উপর প্রভাব বিস্তার করে বলতে আমরা একটা পরিত্যক্ত জায়গায় কি করি? বাড়ির মতো করি, অর্থাৎ থাকার উপযুক্ত করে গড়ে তুলি, কেমন? এটা হচ্ছে পরিবেশের উপর আমাদের প্রভাব বিস্তার করি আমরা। যেখানে কিছু নেই ওখানে আমরা কিছু তৈরি করি, বুঝতে পেরেছ? যেখানে দোকান ছিল না ওখানে আমরা দোকান নির্মাণ করি, যেখানে বাড়ি ছিল না ওখানে বাড়ি নির্মাণ করি। বিষয়গুলো হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে পরিবেশের উপর আমরা কি করি? প্রভাব খাটাই, প্রভাব বিস্তার করি। আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। পরিবেশ নিয়ন্ত্রণ করে কেমন? এই যেমন বৃষ্টি, বৃষ্টিতে কারো হাত আছে? কারো হাত আছে বৃষ্টিতে? কারো হাত নেই। রোদ উঠলে কারো হাত আছে? কারো হাত নেই। এটা হচ্ছে স্বয়ং স্রষ্টার সৃষ্টি। আল্লাহ তাআলা যেমন চাবেন, স্রষ্টা যেমন চাবেন তেমনই হবে। এটা হচ্ছে পরিবেশ। এটা কি? প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, এটা এইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা চাইলেই বৃষ্টি অফ করে দিতে পারবো না। আমাদের হাতে এমন কোনো সুইচ নেই, এমন কোনো রিমোট নেই আমরা চাইলে বৃষ্টি কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো, কোনো সুযোগ নেই, ঠিক আছে? এটাও স্বয়ং উপরওয়ালা যেভাবে চাচ্ছেন ওভাবে হবে। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। আমরা এখন কিন্তু তোমার সোয়েটার পরবো না, এখন কি নিবো? ছাতা নিয়ে বেরোবো, রেইনকোট নিয়ে বেরোবো, ঠিক আছে? এটা হচ্ছে পরিবেশের সাথে আমরা কি হয়ে যাচ্ছি? নিজেকে মানিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন কিন্তু আমরা
চেষ্টা করবো যে মানে সাদা কাপড় কম পরার জন্য, ময়লা হয় এরকম কাপড় আমরা খুব কম ব্যবহার করার চেষ্টা করি, ঠিক আছে। তারপরে এবার আমরা জানবো দ্বিতীয় প্যারা যদি একটু খেয়াল করি, নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। নদী, বৃষ্টির এই সময় আমরা নদীর কথা একদম হরহামেশাই মাথায় আসে, সবসময় দেখতে পাচ্ছি এরকম। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। স্যার স্যার কালকে বৃষ্টিতে আমাদের ফুল পুকুর ডুবে গেছে। হ্যাঁ, গুড। আচ্ছা, আমাদের এই মনের অভিব্যক্তিগুলো আমরা পরে শুনবো, ঠিক আছে। মেজবা মিউট করো তুমি। আমি এখন কি বলেছিলাম, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। এটা তোমরা আন্ডারলাইন করো, এই অংশটুকু আন্ডারলাইন করো। প্রশ্ন যদি করা হয় তোমরা এটা সিরিয়াসলি আকারে আন্ডারলাইন করে রাখো বইয়ে। প্রশ্ন যদি করা হয় পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কি ভিত্তিক? নদীভিত্তিক। নদীভিত্তিক। অর্থাৎ নদীভিত্তিক কেন, এটার ব্যাখ্যা আমরা সামনে পাবো। খেয়াল করো, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, খেয়াল করেছ? সিন্ধু সভ্যতা কোথায়? সিন্ধু নদের তীরে। সিন্ধু নদের তীরে। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। তাহলে এখানে এগুলো সবগুলো আন্ডারলাইন করো। সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? নীল নদের তীরে। নীল নদের তীরে, ভেরি গুড। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া, গুড। এখন সাইমা বলবে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সাইমা শুনতে পাচ্ছ? ভয়েসটা আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ, গুড, বলো এবার। সিন্ধু সভ্যতা নদীর তীরে। আমি আবার প্রশ্নটা করি তোমাকে, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? কোন নদী? সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদী নয়, এটা নদ। নদীর তীরে। নদের তীরে, সিন্ধু নদের তীরে, সিন্ধু নদী নয় এটা। কেমন? নদ আর নদীর মধ্যে পার্থক্য, ঠিক আছে, আমরা একটু খেয়াল করবো, ঠিক আছে। এই তিনটে জিনিস আমরা দাগিয়েছি কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। ইশরাক, ইশরাকুল ইসলাম। তোমরা ভিডিও অন রেখে ক্লাসে যুক্ত থাকবে, সকলের প্রতি বিনীত রিকোয়েস্ট। আচ্ছা, আমরা যেখানটা ছিলাম, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা। তাহলে কোনটা নদ আর কোনটা নদী আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সিন্ধু নদ, কেমন? নীল নদ, আর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। একটা জায়গায় একটু সমস্যা, কেমন? আমরা একটু খেয়াল করবো। আচ্ছা, বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কিভাবে বিকাশ লাভ করেছে বা কোথায় বিকাশ লাভ করেছে? তাহলে কি হবে? গঙ্গা অববাহিকা, গঙ্গা অববাহিকা। কেমন? আমরা একটু চেষ্টা করবো। আচ্ছা, এই জিনিসটা আমরা আন্ডারলাইন করবো। আমি যদি যখন ক্লাস শেষে প্রশ্ন করব তখন কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে উত্তরগুলো দেওয়ার জন্য। ইশরাক, মাশকাতুল ইসলাম, রুমেল যুক্ত আছে কিন্তু তাদের ভিডিও অফ। এটা কিন্তু খুবই খারাপ কিছু, তোমাদের সাথে এই জিনিস যায় না। গুড, ভেরি গুড। ক্লাসে যুক্ত থাকবো, এটা সকলের বিনীত রিকোয়েস্ট, আবারও বলছি। আচ্ছা, 3 নম্বর প্যারা আমরা দেখতে পাচ্ছি, আবার কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। সেটা কেমন? আমি যদি তোমাদেরকে যেমন একটু ব্যাখ্যা দিই এই পরের লাইনে যাওয়ার আগে। জেলে সম্প্রদায়, জেলেরা কোথায় থাকে? নদীর কাছাকাছি। নদীর কাছাকাছি। কামারেরা কোথায় থাকে? যেখানে কামারের কাজ হয় ওরকম এরিয়াতে, কেমন? তারপর কুমারেরা কোথায় থাকে? যেখানে মাটির হাড়ি পাতিল তৈরি হয় ওই জায়গায়। অর্থাৎ একটা অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে অঞ্চলের পরিবেশের প্রাকৃতিক সম্পদের উপর, কেমন? যেখানে পাহাড় আছে সেখানে পাহাড়ের উপর বাণিজ্য, পাহাড় নিয়ে ব্যবসা করা যায়, ওরকম কি হয় ওই অঞ্চলের মানুষগুলো চেষ্টা করে, ঠিক আছে। ওইরকম পেশা তারা অভ্যস্ত হয়ে যায়। যেমন পাহাড়িরা কি করে? পাহাড়ি ফল ফলাদি, পাহাড়ি তোমার প্রাকৃতিক সম্পদ কি করে তারা কি করে পেশা হিসেবে নিয়ে ফেলে। আচ্ছা, আমরা একটু দেখি পরে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক, খনি অঞ্চলে
খনি শ্রমিক। শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কোন এলাকায় খনি শ্রমিক বসবাস করে? খনি খনি শ্রমিক অঞ্চলে। এলাকা খনি অঞ্চলে খনি অঞ্চলে। আচ্ছা, শিল্প শ্রমিক কোন এলাকা বাস করে? শিল্প এলাকায় এলাকায়। তাহলে আমরা এটা বলতে পারবো, যেমন কুলসি, আমাদের শহরের মধ্যে যদি আমরা বলি কুলসি এলাকায় কারা থাকে, তাহলে যারা একটু হাই লেভেলের, যেমন যাদের একটু পরিবেশ পরিচ্ছন্নতা বেশি, আবাসিক এরিয়া। যেমন বস্তিতে কারা থাকে? যারা বস্তি লেভেলের তারা বস্তিতে থাকে। যারা একটু মানসম্মত পরিবেশে তারা একটু কোথায় থাকে? আবাসিক, কুলসি, বিভিন্ন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক এরিয়াতে। কেমন? এইটা হচ্ছে কনসেপ্ট, বোঝা গেছে? তাহলে শিল্প এলাকায় শিল্প শ্রমিক থাকবে, খনি অঞ্চলে খনি শ্রমিক থাকে, এটা আমরা জানলাম। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন কি, আমি যানবাহন হচ্ছে নৌকা, ল্যাম্প ও স্টিমার। আমি যদি এটুকুই প্রশ্ন করি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন কি? নৌকা, লঞ্চ। নৌকা, লঞ্চ, স্টিমার। তুমি একটু খেয়াল করলে দেখবে ভোলা, বরিশাল এই ধরনের অঞ্চলে যাওয়ার জন্য কি করতে হয়? এই যে লঞ্চ নৌকা ব্যবহার করে তাদেরকে যাতায়াত করতে হয়। তাহলে আমরা এই জিনিসটা আন্ডারলাইন করেছি আশা করি সবাই। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরুর গাড়ি। এইটা ইম্পর্টেন্ট না জাস্ট আমরা জানার জন্য, কিন্তু ওইটা ইম্পর্টেন্ট। কোনটা? বেশিরভাগ, মানে প্রায়ই। কেমন? ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি, আমরা যদি ঢাকা যেতে চাই, ঢাকা দুভাবে যেতে পারি, অনেকভাবে যেতে পারি। যদি বলা হয় প্লেনে যাবো, তাও যাওয়া যাবে, বন্দর আছে আমাদের, মানে বিমান বন্দর আছে। যদি আমাদের রেলে যেতে হয় তাহলে রেল স্টেশন আছে। যদি এবার বাসে যাইতে ইচ্ছে হয় তাহলে আমার বাসের স্টেশনও আছে। এখানে বলা হচ্ছে রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি। তাহলে আমি রেলেও ঢাকা যেতে পারবো, বাসও ঢাকা যেতে পারবো, রিক্সায় শহরে ঘুরতে পারবো। গরুর গাড়ি কিন্তু এখন বাংলাদেশে খুব একটা নেই। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি আমরা কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। কুটির শিল্প কি? আমরা কুটির শিল্প জানি। কুটির শিল্প মানে হচ্ছে হাতের তৈরি গ্রামীণ যে জিনিসগুলো তৈরি হয় ওগুলো হচ্ছে কি কুটির শিল্প। ঠিক আছে? শিল্প। আচ্ছা, তারপরেও আমরা এটার ব্যাখ্যার সামনে কি আছে দেখবো। এখন পরের অংশে দেখি, নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে। খেয়াল করো, ঢাকার ডেমরায় কারা বাস করে? তাঁতিরা। কারা? তাঁতিরা। কেন? নদীবহুল অঞ্চল, এটা তাঁতিদের কাজ কি? এরা কাপড় বোনে। তাঁতিদের কাজ কি? কাপড় বোনা। এরা কাপড় বোনে। ঠিক আছে, আমরা একটু দেখবো সামনে গেলে। এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়, দেখছো? তাহলে এদের নদীর কাছাকাছি থাকার কারণে নদীর এই সুযোগ সুবিধাটা তারা কি করে ভোগ করে। অনুকূল আবহাওয়া এদের পক্ষে, আবহাওয়াটা তাদের পক্ষে। ওই অঞ্চলে কি করে? তারা তাঁতিরা বাস করে এবং তারা কাপড় বোনে। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। কোথায় বস্ত্রশিল্প গড়ে উঠেছে? প্রশ্ন হতে পারে। ঢাকায়। বস্ত্রশিল্প রাজশাহীতে। হ্যাঁ, রেশমি শাড়ির জন্য। কেমন? বস্ত্রশিল্প কোথায় গড়ে উঠেছে? রাজশাহীতে। কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে। তুঁত গাছ এটা এক প্রকারের গাছ, যে গাছ দিয়ে কি হয়? শাড়ি তৈরি করা হয়। কেমন? এবং তুঁত গাছের রেশম কীট বাসা বাঁধে। আমি দেখেছি আমাদের কাপ্তাই যাওয়ার সময় একটা জায়গা আছে, ওখানে কি আছে? রেশম গাছ আছে। ওই রেশম গাছগুলোতে কি হয়? এই জিনিসগুলো হয়, অর্থাৎ রেশম কীট বাসা বাঁধে। ওই জিনিসগুলো নিয়ে কি করা হয়? রেশমি শাড়ি তৈরি করা হয়। রেশমি শাড়ি তৈরি করা হয়। তাহলে আমরা এখানে এই প্যারাতে কয়টা প্রশ্ন পেয়েছি দেখো। ঢাকার ডেমরায় কারা বাস করে? তাঁতিরা। বস্ত্রশিল্প কোথায় গড়ে উঠেছে? রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে। আবার প্রশ্ন করি, রাজশাহীতে কি গড়ে উঠেছে? রেশমি শাড়ি তৈরির জন্য কি? রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। প্রশ্নগুলো অন্যতম করা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি ফরিদপুরের খেজুর গুড়। তাহলে খেজুর গুড় কোথায়? ফরিদপুরে। মুক্তাগাছার মন্ডা, এটা এক ধরনের জিনিস।
এগুলো আন্ডারলাইন করো তোমরা জানার জন্য, এগুলো যে কোনো সময় তোমার নিজের মানে আনমনে তুমি নিজের জন্য জেনে রাখতে পারো। বিখ্যাত খেজুর গুড় কোথায় বিখ্যাত কেমন এই জিনিসগুলো তুমি জেনে রাখতে পারো। টাঙ্গাইলের শাড়ি আমরা অনেকেই জানি, একটা শাড়ি আছে খুবই ফেমাস খুবই বিখ্যাত, সেটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি। কি শাড়ি? টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল শাড়ি কেমন? স্যার কোথায় আওয়াজ হচ্ছে স্যার? এই কার সাউন্ড ডিস্টার্ব হচ্ছে? আপাতত সবার ঠিক আছে, চলবে। হ্যাঁ, ওকে, গুড। তাহলে তোমাদের আমাদেরকে তোমরা যদি একটু জিজ্ঞেস করো মা চাচিদেরকে টাঙ্গাইল শাড়ি সেটা কেমন, সেটা এক ধরনের শাড়ি, খুবই ভালো, কেমন দেখতেও অনেক সুন্দর, এটা ফাইল দেওয়া থাকে, তারপরে দেখতে বিভিন্ন ডিজাইনের সুতির একদম। আচ্ছা, তাহলে সুন্দরবনের মধু, মধু কোথাকার? সুন্দরবনের। তাহলে সবচেয়ে ভালো মধু কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। আচ্ছা, সিলেটের শীতল পাটি, শীতল পাটির জন্য সিলেট, সিলেট শীতল পাটির জন্য কোন জায়গায় বিখ্যাত? সিলেট, সিলেট বিখ্যাত। আচ্ছা, প্রকৃতি ওই সব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। এখানে কেন হয় না? সুন্দরবনের মধু, সুন্দরবনে কেন ভালো মধু হয়? ওইখানকার পরিবেশ ওরকম। সিলেটে কেন শীতল পাটির জন্য বিখ্যাত? শীতল পাটির জন্য সিলেট বিখ্যাত এই জন্যই কারণ ওইখানকার পরিবেশটা ওরকম, অর্থাৎ শীতল পাটি তৈরির জন্য সিলেট অঞ্চলটা খুবই উপযোগী। কেমন? টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল শাড়িটা টাঙ্গাইলে কেন হচ্ছে? কারণ হচ্ছে এটাই, টাঙ্গাইলে ওই শাড়ি তৈরির জন্য পরিবেশটা আছে। কেমন? মুক্তাগাছার মন্ডা, মুক্তাগাছার মন্ডাটা ওখানে কেন, অন্য জায়গায় নেই কেন? ওইখানকার পরিবেশটাই ওরকম। কেমন? খেজুর গুড় মানে তো আমরা চিনি, মিঠা মিঠা চিনি তো নাকি? ঠিক আছে। আর ফরিদপুরের খেজুর গুড়, খেজুর গুড় তো সব জায়গায় বানায়, কিন্তু ভালো এবং মানসম্মত এই জিনিসটা কোথায় পাওয়া যায়? ফরিদপুরে। আমরা কি এই জিনিসগুলো মনে রাখতে পারবো? আশা করছি পারবো। তাহলে এই জিনিসগুলো এখানে কেন? ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত, ভৌগোলিক পরিবেশের কারণেই তারা এই জিনিসগুলো করতে পারে এবং এই জিনিসগুলো ওখানটাই বেশি বিখ্যাত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল। তাহলে মসলিন কোথায়? সোনারগাঁও। মসলিন, হ্যাঁ, বিখ্যাত মসলিন শিল্প কোন অঞ্চলের জন্য বিখ্যাত? এটা সোনারগাঁও। সোনারগাঁও, সোনারগাঁও। এরা যারা যুক্ত আছো, কোনো সাউন্ড শব্দ নেই তোমাদের। ওই যে মেজবা এখন কি করতেছে, উল্টাপাল্টা কি গুলো করতেছে এদিকে, মনে করতেছে আমি চেক করতেছি না। মেশকাত, তারপর রুমেল, ইশরাক যুক্ত আছো, তোমরা কি নোট করতেছো? আমি শেষ হয়ে কিন্তু দেখবো, সকলের বই দেখাতে বলবো পেন্সিল দিয়ে নোট করতেছো কিনা। আচ্ছা, মসলিন কোন অঞ্চলের জন্য বিখ্যাত? সোনারগাঁও। মসলিন সোনারগাঁও। ঠিক আছে, তাহলে আমরা পরে কিন্তু কোশ্চেন গুলো তোমাদেরকে বলার চেষ্টা করতে হবে, একটু খেয়াল করবে। আমি আবারও বলছি, ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি। ঠিক আছে, এগুলো জানলাম। সোনারগাঁওয়ের এবার আমরা শেষের পাড়াটা দেখবো। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। পোশাক পরিচ্ছদ তুমি একটু খেয়াল করে দেখবে, যেখানে বরফ প্রধান দেশ অর্থাৎ শীত প্রধান দেশ, যেখানে সবসময় বরফ পড়ে, কি করে বরফ, ওখানে কিন্তু পাতলা কাপড় গায়ে দিয়ে তারা কি করে? মোটা কাপড় গায়ে দেয়। কি কাপড় গায়ে দেয়? মোটা কাপড়। দেখবে কাশ্মীর বা এরকম শীত প্রধান যে অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলোতে কি হয়? পোশাক পরিচ্ছদ ভিত্তি করে, ভৌগোলিক পরিবেশের উপর ভিত্তি করে। যেমন আমরা বর্তমানে আমরা কি করবো? সবসময় রেইনকোট, ছাতা, ওই বৃষ্টি বান্ধব জিনিসগুলো আমরা হাতে নিয়ে বের হবো না? আচ্ছা, শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আবার গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। বলা হয় শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে। কি কাপড় পরে? গরম পশমি কাপড়। গরম পশমি কাপড়। গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। আচ্ছা, যদি কাপড় কোন এলাকার মানুষ পরে? হালকা সুতির কাপড়, হ্যাঁ, গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে। আচ্ছা, গরম পশমি কাপড় কারা পরে?
শীত প্রধান দেশে। আচ্ছা সাইমা বুঝতে শীত পারছো? প্রধান দেশে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আমার যে মনোযোগ আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এইটুকু আমরা জানলাম, যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। আমি যদি করে। দেই, আমরা খেয়াল করবে নেপাল, পার্শ্ববর্তী দেশ নেপাল, এশিয়ার একটা দেশ, এশিয়া মহাদেশের একটা দেশ। এই নেপালের অনেকগুলো ঘরবাড়ি কিসের দ্বারা নির্মিত? কাঠের দ্বারা। কাঠের দ্বারা। ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে এখানে সবসময় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে এবং ভূমিকম্প হয়। ওই সব অঞ্চলের ঘরবাড়ি কি দিয়ে তৈরি করা হয়? কাঠ। বাঁশ দিয়ে। কাঠ 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 দিয়ে। আর একটু খেয়াল করো এই জায়গায় কাঠ দিয়ে তৈরি করা হয়। কাঠ শব্দ যেখানে আছে খেয়াল করো, ঠিক আছে? আমরা একটু খেয়াল করবো। আমি আবার বলছি, ভূমিকম্প হয়, ঘন ঘন ভূমিকম্প হয় এমন এলাকার ঘরবাড়ি কি দ্বারা তৈরি করা হয়? কাঠ দ্বারা। কাঠ। কাঠ দ্বারা। বোঝা গেছে? বেশিরভাগ কাঠ দ্বারা তৈরি করা হয়। আচ্ছা আমরা এগুলো মাথায় রাখতে হবে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। তাহলে শিল্পের জন্য কোন জিনিসটা দরকারি? যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা এটা আমরা একটু জাস্ট পড়ে যাব। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোন কোন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কেন? নৌ যোগাযোগ ভালোভাবে নয়। ভালোভাবে বলে ভালো বলে চট্টগ্রামে অনেক আগে থেকে আমি অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। পুরো লাইনটি আমরা জেনেছি, কিন্তু পুরো লাইনটি উত্তর আমাকে বলতে হচ্ছে না, আমাকে বলতে হবে কি, আমি প্রশ্ন করেছি কোন এলাকায়, কেমন, কোন কোন এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ধরো তুমি কি বলবে? চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। আমি যদি প্রশ্ন করি কেন, তাহলে নৌ যোগাযোগ ভালো বলে। নৌ যোগাযোগ ভালো বলে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমি আবারও যদি তোমাদেরকে প্রশ্ন করি, কোন এলাকায় অথবা কোন কোন এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং কেন? নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হ্যাঁ, কেন? নৌ যোগাযোগ আছে বলে। ভালো বলে। এটুকু তো আমরা বুঝতে পেরেছি সবাই। Yes, sir. আচ্ছা আমরা বাড়াবো না, আমরা কিছু প্রশ্ন নিব আগামী দিন 3-4 পার্ট আমরা রাখবো এবং এগুলোর উপরে কুইজ প্রশ্ন আমি যেভাবে পড়িয়েছি তোমরা একটু এক পেন্সিল নিয়ে পড়ে ওখান থেকে কুইজ প্রশ্ন বের করবা। তাহলে তুমি একবার পড়বা, আমি যখন একবার পড়াবো ওই পড়াটা আর কখনো পড়তে হবে না। আশা করি পরীক্ষায় ভালো লিখতে পারবে। ঠিক আছে, আজকে আমরা যে আলোচনাটুকু করেছি তার মধ্যে আমরা কিছু প্রশ্ন করব। সবাই রেডি আছি? সকলের ভয়েস গুলো আনমিউট করি আমরা, আনমিউট। হ্যাঁ, প্রথম প্রশ্ন সকলের জন্য। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কি বা কেমন? কি বলছেন আবার বলুন তো? পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কেমন ছিল? কেউ বেড়াই ছিল এই প্রশ্নটা? সিন্ধু নগরের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, তারপরে হচ্ছে। আর আমি এটা বলিনি স্যার, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কেমন ছিল। তাহলে নদী ভিত্তিক। কি ছিল? খেয়াল করো, আমরা দাগিয়েছি ওখানে, বই দেখো, দ্বিতীয় প্যারায় দেখো, বইয়ের দ্বিতীয় প্যারায় তুমি খেয়াল করো, দ্বিতীয় লাইনে, একদম দ্বিতীয় প্যারার দ্বিতীয় লাইনে পাইছি। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক। পেয়েছো সবাই এখন? আচ্ছা ঠিক আছে, এত নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা একটা পারিনি আর একটা পারবো। আরেকটা বললে স্যার, আরেকটা বললে আমরা চেষ্টা করবো। ঠিক আছে, আরেকটি প্রশ্ন তোমাদের সকলের জন্য, একটু তোমাদের সকলের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন কি? বাংলাদেশের বেশিরভাগ যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। পারবো না? নার্ভাস লাগতেছে? প্রশ্নের উত্তর দিতে নার্ভাস লাগতেছে? আশা করি লাগার কথা নয়। কেমন, আমরা যেগুলো করেছি, কেমন চেষ্টা করবো, একটু চেষ্টা করবো, পারবো। আচ্ছা, এখন আমরা আরো ছোট ছোট কিছু প্রশ্ন করবো। টাঙ্গাইল শাড়ি কোন অঞ্চলের জন্য বিখ্যাত? টাঙ্গাইল শাড়ির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
টাঙ্গাইল। টাঙ্গাইল সারের জন্য একদম টাঙ্গাইল সংক্ষিপ্ত। টাঙ্গাইল সারের জন্য কোন অঞ্চল বিখ্যাত হলে টাঙ্গাইল কি হবে? টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা, শীতল পাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত? শীতল পাটির জন্য সিলেট সিলেট কোন অঞ্চল? সিলেট সিলেট। আর এটাতে কোনো আর সন্দেহের কিছু নেই। আচ্ছা, ঢাকার ডেমরায় কারা বাস করে? ঢাকার ডেমরাই তাঁতিরা। কারা? তাঁতিরা Very good. তাঁতিরা। খুঁজলে একটু খেয়াল করলে মাথা খাটালে পারবো, নার্ভাস হওয়ার কিছুই নেই। কেমন? তারপরে রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য কি গড়ে উঠেছে বলো? রাজশাহীতে রেশমি শাড়ির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে। এখন বস্ত্র শিল্প গড়ে উঠেছে। তাহলে কিন্তু আর তোমার সমস্যা হইতো না। রেশমি শাড়ি তৈরির জন্য তাহলে বস্ত্র, বস্ত্র মানে হচ্ছে কাপড়, বস্ত্র মানে কি? কাপড়। কাপড় যেহেতু রেশমি শাড়ি তৈরির জন্য রাজশাহীতে কি বস্ত্র শিল্প তৈরি হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিসকাস করবো না। মসলিন, মসলিন শাড়ির জন্য কোন অঞ্চল বিখ্যাত? সোনারগাঁও সোনারগাঁও। ভেরি গুড, সবার একদম কান খাড়া, ভালো আছে। এখন একদম শেষ প্রশ্ন করব, কোন কোন অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে? স্যার নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম নারায়ণগঞ্জ চট্টগ্রাম চট্টগ্রাম। তাহলে আমরা সকলে আশা করি পাচ্ছি। আচ্ছা, ঘন ঘন ভূমিকম্প হয় এমন এলাকায় কি দ্বারা ঘরবাড়ি তৈরি করা হয়? কাঠ দ্বারা কাঠ ভেরি গুড, সকলের মাথায় এতটুকু ঢুকেছে, আমরা পারবো, আমরা চেষ্টা করলে পারি, আমরা চেষ্টা করলে কি পারি। পারি। আজকের লেকচারটা আশা করছি তোমাদের সকলের বোধগম্য হয়েছে। যারা প্রেজেন্ট ছিলে সকলে বুঝতে পেরেছো। কেমন? উন্মুক্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো মন খারাপ আছে? কারো মন খারাপ আছে? স্যার আচ্ছা, বৃষ্টির দিন আবহাওয়ার কারণে হয়তো কারো মুড খারাপ হতেই পারে। মেঘের সাথে অনেকের মনের সাথে খারাপ ভালো হয় অনেক সময়। কেমন? আমরা চেষ্টা করবো বাড়িতে বসে সকল আজকের যে ক্লাসগুলো আছে সকল স্যারের ক্লাসগুলো করার জন্য। কেমন? এবং স্যারদের কাজ যা কাজ দেওয়া হয় ও কাজগুলো করে দেওয়ার জন্য। হোমওয়ার্ক তো আমরা দেওয়াতে এখনো অভ্যস্ত হচ্ছি না, চেষ্টা করবো হোমওয়ার্ক দেওয়ার জন্য। কেমন? আগামী দিনের হোমওয়ার্ক দেখো, পার্ট 3 ও 4, পার্ট 3, 4। কোনো কারণে আমার আজকে প্যান্ড্রাইভটা ডিস্টার্ব হওয়ার কারণে আমি তোমাদেরকে স্লাইড করে দেখাতে পারিনি, ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেমন? সমস্যার কারণে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে ক্লাস শেষ করবো 1 মিনিটের মধ্যে। আর তোমাদের আবার নাস্তা টাস্তা খাওয়ার সময় আছে। তোমরা একটু নোট করবো কি 3, 4, পার্ট 3, 4 পাঠ 3 থেকে 10 লিখে কি করবে? চর্চা করবে এবং আমাদের হোমওয়ার্ক মডিউলে আপলোড করবে। ঠিক আছে? আশা করছি তোমরা সকলে ক্লাসটি উপভোগ করেছো। কেমন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনেও ক্লাসে উপস্থিত থাকার আহ্বান রেখে পরবর্তী ক্লাসগুলো করবে আশাবাদ ব্যক্ত করে। কেমন? আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।